মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এটা কি করলেন, কি কাজটি তিনি করলেন, এই কাজটি তার করা কতটুকু উচিত হয়েছে আর কতটুকু অনুচিত হয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নেই, অনেকেই বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেখ হাসিনার সাথে তুলনা করার চেষ্টা করছেন। শেখ হাসিনার মতো একজন অপরাধীর সাথে তারেক রহমানের তুলনা করা মোটেই উচিত হবে না। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সমালোচনা করব, তার যে ভালো কাজগুলো আছে সেগুলোর প্রশংসা করব, আর যে ভুলগুলো যে যতটুকু হবে ততটুকুর সমালোচনা করব। তবে এতটুকু স্পেস আমরা দিতে চাইব না শেখ হাসিনার সাথে কেউ তাকে তুলনা করুক। যাই হোক, চলেন আমরা আসল কথায় ফিরে যাই। প্রধানমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, এটি ছিল রাষ্ট্রীয় সফর। এইখানে গিয়ে তিনি ছাত্র দলের সাথে বৈঠক করেছেন এবং ছাত্র দলের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এনে একটা গ্যাদারিং করার চেষ্টা করেছেন। অনেকেই বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এত জনশক্তি নাই, তারা বাইরে থেকে বহিরাগতদের এনে এই গ্যাদারিংটা করেছেন। এইখানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলার চেষ্টা করছেন, তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, এটি ছিল সরকারি সফর। তার এই সফরে পুরা প্রোটোকলের দায়িত্বে থাকবে, নিরাপত্তার দায়িত্বে থাকবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার এসএসএফ সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। তার যে যে মানের নিরাপত্তা দরকার, যে মাত্রার নিরাপত্তা দরকার, সেই মাত্রার নিরাপত্তা বলয় গড়ে তুলবেন সেই মানের লোকদের দিয়ে, সেই বাহিনীদেরকে দিয়ে। তা না করে এখানে বাইরে থেকে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের এনে একটা কৃত্রিম গ্যাদারিং সৃষ্টি করা হয়েছে। অথচ উচিত ছিল কি, তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিভিন্ন টিম রয়েছে তাদের সাথে বসবেন, আলাদা মিটিং করবেন, আলাদা আলাদা করে বসবেন, ডিপার্টমেন্ট ওয়াইজ প্রয়োজনে বসবেন, বসে কোন ডিপার্টমেন্টের কি দরকার সেটুকুর খোঁজখবর নেবেন, কোথায় সমস্যা রয়েছে সেটার খোঁজখবর নেবেন। তিনি ভালো পরামর্শ দিবেন যে এইখানে এইটা করা দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চর্চা এগুলোর মান আরও বৃদ্ধি করার জন্য কোন কোন জায়গায় সাপোর্ট দেওয়া প্রয়োজন, কোন ধরনের সহযোগিতার অপ্রতুলতা রয়েছে, এইগুলো তিনি বলবেন, নির্দেশনা দিবেন। গবেষণা যাতে আরও উন্নত হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কোন মানের শিক্ষা ব্যবস্থা দরকার সেইটার নির্দেশনা দিবেন। এরপরে এখানে অবকাঠামোগত উন্নয়নের কি কি সমস্যা রয়েছে সেগুলোর এক কথায় সার্বিক খোঁজখবর নেবেন এবং কোথায় কি সমস্যা সেটার পরামর্শ দিবেন। প্রয়োজনে বাজেট বরাদ্দ দিবেন, বাজেটের অপ্রতুলতা থাকলে সেখানে তিনি প্রতিশ্রুতি দিবেন। এরপরে সেখানে একটা শক্তিশালী সংসদ রয়েছে, ডাকসুর নেতাদের সাথে বসবেন, তাদের কি সমস্যা, কোন কোন জায়গায় তাদের উন্নতি করার দরকার আছে বা সুযোগ আছে এইটা বলবেন। আর ডাকসুর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, কোনটা তার অপছন্দ, কোনটা দেশের স্বার্থে যাচ্ছে না, জনস্বার্থে যাচ্ছে না, শিক্ষার্থীদের স্বার্থে যাচ্ছে না, সেটা তিনি পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন যে এইগুলো এই জায়গায় আরও কাজ করার সুযোগ আছে। যেহেতু একটা নির্বাচিত প্রতিনিধি, সুতরাং নির্বাচিত প্রতিনিধিদের সম্মান জানানো এটা কিন্তু একটা রাষ্ট্রের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা দেখলাম তিনি তার কিছুই করেন নাই। তিনি ডাকসু নেতাদের সাথে বসার প্রয়োজনীয়তাই অনুভব করেন নাই। তিনি যদি ডাকসু নেতাদের ডাকতেন তাহলে তারা কি তার ডাকে সাড়া না দিয়ে পারত? আমরা দেখেছি তিনি প্রধানমন্ত্রী হবার আগেই ডাকসু নেতৃবৃন্দ কিন্তু তার সরাসরি তার অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছে, পরামর্শ চেয়েছে, কিন্তু এবার তিনি তা করেন নাই। তা না করে তিনি কি করেছেন, বিশ্ববিদ্যালয় থেকে তার কার্যক্রম শেষ করে, তার প্রোগ্রামাদি শেষ করে ছাত্র দলের সাথে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মিলিত হয়েছেন। তার নিজের সংগঠন, এটি তিনি করতেই পারেন, অবশ্যই করবেন, কিন্তু উচিত ছিল আগে ওইখানে যারা নেতৃত্বে আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সেখানে বর্তমান প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে, তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদের সাথে বসে তারপরে তিনি এখানে আসতেন, নিজের ছাত্র সংগঠনকে তিনি পর্যাপ্ত সময় দিতেন, কিন্তু তা তিনি করেন নাই, সময় দেন নাই। এখানে যেটা ঘটেছে, ছাত্র দলের নেতৃত্ব এখন আর ছাত্রদের হাতে নাই, এটা চলে গেছে বয়স্কদের হাতে, মুরব্বীদের হাতে। ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি, তার বয়স কত?
মিনিমাম 45 আপ, এইরকম একটা ছেলে যদি ছাত্রদের নেতৃত্বে আসে, তাহলে একটা টিনেজার ছাত্র মানে কিন্তু সাধারণত 25-26 বছর বয়স। এই বয়সের যে চিন্তা, এই বয়সের যে ধ্যান ধারণা, এটা 45 বছরের একজন বৃদ্ধ বা অর্ধবৃদ্ধ সে কি করে বুঝবে? সেটা বুঝতে পারবে না। সুতরাং তার কোথায় সমস্যা আছে সে সমাধান দেবে কি করে? যার কারণে ছাত্র দলের সভাপতি তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন যে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দেখুন তার বক্তব্যটা শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন, তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে আজ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আসছেন। স্বাভাবিকভাবেই সবার মাঝে একটা উৎফুল্লতা বিরাজ করছে, সেজন্য সবাই আসছে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। আসলে কি তাই? প্রধানমন্ত্রী তারেক রহমান ওই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কিছু খোঁজ এখন চলে আসছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। এ ব্যাপারে বিভিন্ন তথ্য কালেক্ট করার চেষ্টা করতে গিয়ে সেখানে পাওয়া যায় নাই, অর্থাৎ তিনি ছাত্র জীবন শেষ করতে পারেন নাই। তো গ্রাজুয়েশন শেষ না করতে পারলে তিনি তো এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই আছে না, সেই এলামনাইয়ের ভিতরে পড়েন না। এলামনাই হতে হলে তাকে অবশ্যই গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয় ওইখান থেকে। তাহলে তিনি সেটা করেন নাই। উপরন্তু আমরা যেটা শুনে আসছি তার বিপরীত একটা কথা ছাত্র দলের সভাপতি বললেন। মেনে নিলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু ভর্তি হয়ে তিনি কন্টিনিউ করতে পারেন নাই। কন্টিনিউ যদি করতে না পারেন, সেখানে তারা স্লোগান দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এটি প্রধানমন্ত্রীর জন্য একটু বিব্রতকর অবস্থা তৈরি করেছে ছাত্র দলের সভাপতির এই বক্তব্য। এরপরে যথারীতি আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন ছাত্র দলের, আবিদুল ইসলাম খান, সেই ছেলে, এর আগে আমরা ছাত্র দলের সভাপতিকে দেখেছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াতে, আজ এই ছেলে দৌড়ালেন। আবিদ, দেখুন, আপনারা একটু দেখুন। আচ্ছা, এরকম দৌড়ানোর পরে তিনি আবার যখন ট্রল হচ্ছিল, তিনি লাইভে এসে বলছেন যে না, আমি দৌড়াই নাই। এরকম জলজান্ত অসত্য কথা কেমনে বলে? যার প্রমাণ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতির মূল প্রবলেমটা এই জায়গায়। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি হতে হলে তাকে এইভাবে নেতার গাড়ির পিছনে দৌড়াতে হয়, এবং কে সভাপতি সেক্রেটারি হবেন সেটা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী, অর্থাৎ ওই দলের প্রধান স্বয়ং নিজে। কারণ ছাত্র দলের গঠনতন্ত্রেই বলা আছে ছাত্র দল হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন, এবং এই দলের প্রধান হচ্ছে, যিনি বিএনপির প্রধান হবেন, তিনি হচ্ছে সাংগঠনিক প্রধান। সুতরাং এই সময়ে এসে এই জেনারেশন, তারা কি এইভাবে কোনো নেতার গাড়ির পিছনে দৌড়ানো পছন্দ করে? এটা কি ভালোভাবে নেয়? এটা কিন্তু ভালোভাবে নেয় না তারা। শেখ হাসিনা খবরদারি করতে গিয়েছিল, তাদের উপরে দিয়েছে পাঠিয়ে ভারতে। তো ছাত্র দল প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে যেভাবে দৌড়াদৌড়ি করছে, শুধু তার নজরে আসার জন্য, তাকে একটু খুশি করার জন্য, সে যাতে তার দিকে তাকায়। এবং প্রধানমন্ত্রী একটু তাকালেন রাকিবের দিকে, রাকিব মনে হচ্ছিল পৃথিবী তার হাতের মুঠোয় চলে আসছে। আবিদ প্রধানমন্ত্রীর সামনে গিয়ে তার দিকে তাকে তার সাথে একটু দেখা করার জন্য যখন বারবার ছুটে যাচ্ছে, তখন এসএসএফ এর সদস্যরা তাকে সেখান থেকে দূরে সরিয়ে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, আমানুল্লাহ আমান, যাকে বলা হয় বিএনপির কামান বা তারেক জিয়ার কামান, এই কথাটা কিন্তু ওই যে আমাদের আমিন বাজার থেকে যে আমানুল্লাহ আমান, 90-এর দশকের যিনি ছাত্র নেতা ছিলেন আমানুল্লাহ আমান, তার উদ্দেশ্যে এই স্লোগানটা তৈরি হয় যে আমানুল্লাহ আমান খালেদা জিয়ার কামান। একসময় তিনি খুব তুখোর ছাত্র নেতা ছিলেন। এখন যে আমানুল্লাহ আমান, এই আমানুল্লাহ আর ওই আমানুল্লাহর ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ এই আমানুল্লাহর ভিতরে ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে, ক্ষমতার জোরে সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। যে মেয়েকে ধর্ষণের ভিকটিম মেয়ে নিজে, তিনি আমানুল্লাহ আমানের নাম উচ্চারণ করেছেন, এবং তিনিও বিএনপির একজন নেতার মেয়ে। সেই আমানুল্লাহ আমান আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পিছনে পিছনে, ওই যে ওইখানে তো প্রচুর ভিড়, বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে ভিড়ের ব্যবস্থা করা হয়েছিল। ভিড়ের ভিতর দিয়ে যেতে প্রধানমন্ত্রীর খুব হিমশিম খেতে হচ্ছিল। এসএসএফ এর সদস্যরা তাকে নিরাপত্তা দেবার জন্য খুব গলদঘর্ম হতে দেখা গেছে। এই সময়
আমানুল্লাহ আমান পিছন থেকে যাওয়ার জন্য, একটু সামনে আগায় যাওয়ার জন্য তিনি এসএসএফ এর এক সদস্যকে ধাক্কা দেন। দেখুন, একেবারে দেখুন। ধাক্কাটা কিন্তু প্রথমে তিনি ধাক্কা দিয়েছেন, তারপরে বাকিটা তো ইতিহাস। এসএসএফ এর সদস্যরা আমানুল্লাহ আমানকে তো গলা চিপে ধরে তাকে পিছনের দিকে হটিয়ে দিয়েছে। তো এইটা কি মানে তার মতো একজন নেতা, তিনি তো সামনে ছাত্র দলের সভাপতি হবেন, তো এরকম একটা লোক যদি এসএসএফ এর সদস্যের হাতে গলা ধাক্কা খান, এই মান সম্মান, এই ইজ্জত, এটা কি ইজ্জত কি অনেক বড়? তো সামান্য ব্যাপার। আর এই রাজনীতি জেনজি এটা গ্রহণ করবে, এরপরে তো আরো এক জেনারেশন আসছে, তারা আবার আলফা, আরো এক বিঘত পরিমাণ ঘাড়তেরা। সুতরাং এখন যারা আছে তারাই কাউকে গনে না, আলফা যখন আসবে তখন তো আপনাদের এইগুলো যখন দেখবে তারা, তাহলে লজ্জায় তাদেরকে মরে যেতে হবে। এখন অনেকেই আবার ট্রল করে বলছে যে ছাত্র দলের মতো, ছাত্র শিবিরের উচিত ছাত্র দলের মতো এরকম সুপ্ত হতে। ছাত্র দল এই যে দেখেন না কত সুপ্ত, শিবির তো গুপ্তই, কারণ তারা তো এইভাবে কোনো নেতার পিছনে পিছনে দৌড়ায় না। সুপ্ত হতে হলে তাকে নেতার গাড়ির পিছনে এইভাবে দৌড়াতে হয় এবং দৌড়ে কে আগে যেতে পারে এটা দেখাতে হয়, না হলে তিনি ছাত্র দল করতে পারেন না। বিভিন্ন ধরনের ট্রল হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।